শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবে কালো মেঘের পানে। আর রান্নার শালে কাঁদবি বহু সে ভিজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতেরা গোপনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতেরা গোপনে। কিছুদিন মনে মনে। আসানসোলের এক ছোট্ট মেয়ের স্বপ্ন ছিল সঙ্গীত নিয়ে বড় কিছু করার। সেই স্বপ্নই তাকে নিয়ে আসে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। পড়াশুনোর পাশাপাশি সুরের সাধনায় মগ্ন হয় সেই মেয়ে। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশে গড়ে ওঠে তার সঙ্গীত জীবনের ভিত। আজ সেই মেয়ে পৌশালী ব্যানার্জি, বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। প্রথম সঙ্গীত শিক্ষা মায়ের কাছ থেকে, তারপর বিশ্বভারতীতে সঙ্গীত চর্চার সঙ্গে পরিচয় ঘটে রবীন্দ্রনাথের ভাবধারার। তার প্রেরণায় লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। বাংলার লোকগানকে আধুনিক মঞ্চে তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ পৌশালী এখন একজন পেশাদার গায়িকা ও পরিবেশক। বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতির সুর তুলে ধরে তিনি পৌঁছে গেছেন আপামর শ্রোতার হৃদয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি গানের জন্য ডাক পাচ্ছেন প্রতিনিয়ত। তার কণ্ঠে শোনা যায় এক অন্যরকম বাংলা লোকগান, যা আজকের প্রজন্মকে নতুন করে লোকসঙ্গীতের প্রেমে পড়তে শেখাচ্ছে। কিন্তু শান্তিনিকেতনে তার বাড়িতে আমরা এখন আছি, কিন্তু সেই পৌশালী ব্যানার্জি যেখানে পড়াশুনো করেছে, এখানে শান্তিনিকেতনের ছাত্রী, সেখান থেকে বড় হয়ে ওঠা, সেই দিনগুলো মনে পড়ে এখন? কেমন লাগে? খুব ভাল লাগে। ওই দিনগুলো সুন্দর ছিল, কষ্টকর ছিল। ওই দিনগুলো না থাকলে আজকে এই ইন্টারভিউটা তুমি নিতে না। কতটা সেই নস্টালজিক দিনগুলো একটু বলুন না আমাদেরকে, দর্শকরা শুনতে চাই, বীরভূম পোর্টালের দর্শকরা। আমি তো 2004-এ শান্তিনিকেতন এসেছি পড়াশোনা করব। আমি তার আগে আসানসোল চিত্তরঞ্জনে ছিলাম, বাবা রেলে চাকরি করতো। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করা। আমি শ্রী সদনে আগে থাকতাম, সেখান থেকে আনন্দ সদন। খুব অন্যরকম ছিল তখন শান্তিনিকেতন, এত ঘেরা ছিল না, খোলামেলা ছিল, একটু অন্যরকম ছিল। এখন এখন যে শান্তিনিকেতনটা আপনারা দেখেন সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মাটির গন্ধ পরিবর্তন হয় না। আমার কাছে হয়নি। এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা, আমার কাছে একটাই সংজ্ঞা, আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। এখানে অনেক বন্ধু বান্ধব এখন তো আপনাকে ফোন করে বা তারা মিস করে, ফোন করে না, তারা ফোন না করে না। করেন না। দু চারটে মানুষের সাথে আছে যারা এখন হোস্টেল ছিল, আমি তাদের নামও বলে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তানিয়া চক্রবর্তী, ও এখন পিএইচডি কমপ্লিট করেছে, তাই নামের আগে ডক্টর আছে। বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সংসার নিয়ে প্রতিষ্ঠিত, নাচ নিয়ে প্রতিষ্ঠিত। তানিয়ার সাথে আছে, টিনা বলে একজনের সাথে আছে, সানন্দা বলে রামপুরহাটের একটা মেয়ে, সানন্দার নাম না নিলে খুব খারাপ হবে। ও খুব ভালো মেয়ে, ওর সঙ্গে আমি খুব কথা না বললে ওর সঙ্গে একটা দারুণ হৃদ্যতা আছে। টিচারদের সাথে আছে, বুলবুলদির সাথে আছে, প্রশান্তদার সাথে আছে, গার্গিদি বলে আমার একটা বন্ধু আছে, আজকেই যাবো নেমন্তন্ন খেতে, এই আর কি। শান্তিনিকেতনে বাইরে থাকেন আপনি বেশিরভাগই, প্রোগ্রামের জন্য থাকতে হয়। শান্তিনিকেতনে আসার ডাক পেলে কি আনন্দ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা? অসম্ভব আনন্দ। বেশি আনন্দ করলে লোকে ভাববে নাকামো, যার জন্য নিজের কাছে আনন্দটাকে নিজে নিজে এনজয় করি। বাড়িতে ফেরা, হ্যাঁ বাড়িতে, হ্যাঁ। সব থেকে বড় কথা হচ্ছে সবুজের মাত্রাটা বেশি না, যেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। একদম। যখনই শান্তিনিকেতন ঢুকি তখনই মনে হয় বাবা এক রাশ অক্সিজেন নিয়ে ফিরি। বিদেশে তো অনেক প্রোগ্রাম হয়, আমি এই সেখানে সারা কেমন পাচ্ছেন? আমি এই রিসেন্ট এলাম অস্ট্রেলিয়া থেকে। কেমন সারা ওখানকার মানুষজনের? অসম্ভব ভালো।
একটা কথা বলি, আমরা না নেগেটিভ পাবলিসিটি করতে খুব ভালোবাসি। সবাই বলে বাংলা গান শোনার লোক নেই, বাংলা গান নিয়ে মাতামাতি হয় না। আমি বলবো একবার বাইরে দেশের বাইরে একবার গিয়ে দেখবেন, তারা না চোখের জলটা আগলে করে নিয়ে বসে থাকে যে তোমার মাটির গন্ধ নিয়ে আমি আমার মাটির গন্ধ পাবো। এই অনুভূতি তো এআই দিয়ে হয় না। এই অনুভূতি ছোট একটা এই ক্ষুদ্র পরিসরে পোর্টালের মধ্যে দিয়েও হয় না। তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার, ও জানো তো আমার না বাঁকুড়ার বাড়ি, তাহলে তুমি আমাকে একটা বাঁকুড়ার গান শোনাবে। এই যে আত্মিক সম্পর্কটা কাজের মধ্যে দিয়ে বাড়ছে, মানে প্রশস্তি ঘটছে, এটা তো সব থেকে খুশি আমি। এখন তো কম্পিটিশনের যুগ, হুম হুম। কতটা ফাইট করতে হয়েছে আস্তে আস্তে উঠতে, যে জায়গায় উঠেছেন আপনি অনেক উপরে উঠেছেন এখন। আরো বাকি আছে গো, Okay. অনেক। কোন জায়গায় পৌঁছতে চান আপনি? আমার একটাই গোল যে এই অ্যাকচুয়ালি মাটির গানটা তো কোনো, এখনো পর্যন্ত বলবো অনাথ, কারণ এক একজন এক এক রকম ভাবে গায়। হুম। আমি একরকম ভাবে গাই, XYZ অনেক ধরনের অনেক। রবীন্দ্রসঙ্গীত যেমন একটা লিপিবদ্ধ করা আছে, হ্যাঁ, এটার থেকে বেরোনো যাবে না। যাবে না। অ্যাটলিস্ট যদি কেউ বেরোয় তাহলে আমি বা আমার মতন যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়েছে তারা আগে অ্যাটাক করতে পারবে, "এই, এখানে তো এরকম, তুমি কেন এরকম?" আগে তো আরো কপিরাইটের ব্যাপার ছিল, তারপর উঠে গেল। হ্যাঁ তখন তো তোমরা দেখেছো গান গান করার ক্ষেত্রে কোনোভাবে কোনো নকল করা অনেক সমস্যা হতো। হ্যাঁ। এখন সেই জায়গাটা তো নেই, তার ফলে সবাই করতে এবার পারছে। সবাই এবারে লোকসঙ্গীতটা যেহেতু কোনো লিপিবদ্ধ নেই, হ্যাঁ, কোনো করাই যায়। সংস্করণ নেই, ওই কাজটা করে আমি উপরে যেতে চাই। কোন গান ভালো লাগে আপনার, রবীন্দ্রসঙ্গীত না লোকগান? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আমার রক্তে, লোকসঙ্গীত আমার মননে। আচ্ছা। দুটোই সমান্তরাল ভাবে, সেই রেল লাইনের মতন দুটোই যাচ্ছে সমান্তরাল ভাবে, একসঙ্গে যাচ্ছে। একসঙ্গে যাচ্ছে। লোকসঙ্গীতটা যে জুড়ে যাবে আমি সত্যি কোনোদিন ভাবিনি। রবীন্দ্রসঙ্গীত নিয়েই পড়াশোনা করেছি। লোকসঙ্গীত কোন জায়গায় রয়েছে এখন আপনার মনে হয়? অনেকটা এগিয়ে আছে এখন। লাস্ট বেঞ্চের বসে থাকা মানুষটা এখন সব থেকে বেশি আর্টিস্টিক এবং ক্যালকুলেটিভ এবং ক্রিয়েটিভ হয়ে গেছে, এবং লোকসঙ্গীত লাস্ট বেঞ্চে বসে থাকা ছিল, সে এখন ফার্স্ট বেঞ্চে বসে লড়াই করছে বলবো না, আনন্দ এগিয়ে করছে, গেছে আর কি। আনন্দ করছে। সবাই লোকসঙ্গীত গায়, খেয়াল করে হ্যাঁ, দেখবেন। টিভি খুললে মোবাইল খুললেই দেখা তাকে যায়। গাইতেই হবে, কারণ শাহ আব্দুল এটা অহংকার নয়, এটা আমার বলার বক্তব্য, যদি আমার বলার এক্সপ্রেশন যদি বুঝতে পারে লোকজন, যে মানে এটা শাহ আব্দুল করিম বাউল সম্রাটের কথা, যে গোটা পৃথিবীটা একদিন বাউলে পরিণত হবে। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা কি 60 বছর আগেকার কথা। মানে ওনাকে কালিকাদা প্রশ্ন করেছিলেন যে এরকম তুমি জায়গায় গান শোনাতে গেছো, তোমার মাটির গান শুনতে নাও ইন্টারেস্টেড, বলছে আমার বিশ্বাস গোটা পৃথিবীটা একদিন বাউলে পরিণত হবে। তখন মানে দূরদৃষ্টি বা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও দূরদর্শী সম্পন্ন ছিলেন, যার জন্য তার সৃষ্টিগুলোকে তিনি লিপিবদ্ধ করে গেছেন। এবং উনি বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আমার কাজে, আমার শিল্পে আমি এমন কোনো ফাঁক রেখে যাইনি যে তুমি এসে সেটা পূরণ করবে। এটাই আমি লোকসঙ্গীতে যদি করতে পারি, যে একটা সুন্দর লিপিবদ্ধ বা সংস্করণ, একটা পুকুরকেও লোকে সংস্কার করে রাখে, যে না সে যেন সারা জীবন জল দেয়, তাহলে এটা তো একটা আমাদের শিকড়ের গান, এটা তো আত্মিক গান। অনেক বন্ধু বান্ধব তো বিচ্ছেদ হয়েছে, কাজের অনেক সুবাদে বাইরে চলে গেছে, অনেক। তারা যোগাযোগ করলে কতটা খুশি হন? আহ, কোনো প্রোগ্রামের সুবাদে হোক বা আপনাকে দেখে, প্রোগ্রাম দেখে ভালো লেগেছে? হ্যাঁ, এই তো জলপাইগুড়ি গেছিলাম, স্নিগ্ধার সাথে আলাপ হলো, সেই তো কাঁদতে শুরু করে দিয়েছে। কি ছিলিস, কি হয়ে গেলি? আমি বললাম, এটা তুই কি কমপ্লিমেন্ট দিলি নাকি তুই এটা কি কি দিলি? বন্ধুরা যেরকম হয়, হ্যাঁ কি ছিলিস, এই তুই কি হয়ে গেলি? আমি তো অবাক হয়ে গেলাম, এক্সপ্রেশনটা ঠিক কর, যা হয় বন্ধুদের মধ্যে। এখানে শিক্ষকদের সঙ্গে দেখা করেন তো? হুম, তারা কিভাবে দেখেন এখন আপনাকে? কিছু কিছু আগে ছাত্রী হিসেবে দেখতো। আর এখনো ছাত্রী হিসাবেই ছাত্রী দেখে, হিসেবে। কিন্তু এখন বলে, পৌশালী তুমি এখন অনেক নাম করে ফেলেছো, কেমন একটা শুনতে বোকা বোকা লাগে। টিচার উনি, একটু ওয়েট ক্যারি করে তো, মানে মনে একটুখানি মানে গর্ব তো অনুভব হয় যে হ্যাঁ আমাকে মানে, স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ মানে ডিপার্টমেন্টে আগে সাইকেল নিয়ে ঢুকতাম, এখন গাড়ি নিয়ে ঢুকি, এটা ভাল লাগে। ভালো লাগে। টিচারদেরকে নতুন গাড়ি দেখাতে ভাল লাগে, দেখো আমি এটা কিনেছি, এসো আমার গাড়িতে বসো, আমি তোমায় ঘুরিয়ে নিয়ে আসছি একটু, এটা ভাল লাগে। কিছু কিছু টিচার একদমই চিনতে পারেন না, একটু খারাপ লাগে, তাকেও প্রণাম করেছি, নমস্কার করেছি, তারপরে আমার দিকে তাকিয়ে বলেছে, তুমি যেন কে, তুমি যেন কি গাও? আমি তখন ভাবলাম, হ্যাঁ আমি পৌশালী, আমি মাটির গান গাই। অত ধরলে হয় না। জি বাংলা থেকে তো উত্থান বলা যায়, জায়গা হ্যাঁ, জি ইন্ট্রোডিউস বাংলা ওখান থেকে থেকে, উত্থান। সেই জায়গা থেকে যোগাযোগ তো আছে সবার ও সঙ্গে। বাবা, ওটা তো আমার কি বলবো,
জি বাংলা আমার কাছে আমার এটা যেমন একটা বাড়ি, সেকেন্ড হোম। ওটা আমার সেকেন্ড হোম। এবং সেখানে আমি সেখানে আমার কোনো মানে ইগো কাজ করে না। মানে ও আমাকে কেন এটা বললো না, ও আমাকে কেন ডাকলো না, আমরা নিজেরাই চলে যাই, হ্যাঁ এই কাজটা আমরা সবাই মিলে করব, আমাদের দাও আমরা করব, চাপ নিও না, পয়সা নেবো না, এরকম একটা ব্যাপার। জি বাংলা আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেন, হ্যাঁ মানে তাদের গানের প্রোগ্রাম হ্যাঁ পেলে আপনাকে ডাকে, হ্যাঁ আপনি চলে হ্যাঁ যান, হ্যাঁ হ্যাঁ। সহজভাবেই সেই সহজ, জায়গাটা। আর খুব খুব সহজভাবে থাকি, খুব সাধারণভাবে সহজভাবে, মাথা ঠান্ডাভাবে থাকি। মানে ওটা আমার খুব পিসফুল একটা জায়গা। আগামী দিনে এই মাটির গান করতে করতে আর কি ইচ্ছা আছে, মানে কি ধরনের গান করবেন বা? আধুনিক গান গাইতে ভাল লাগে, বিশেষ করে পুরোনো দিনের সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের গান। কেন জানি না ওই গানগুলো বড্ড টানে। হুম। সেটাকে সুন্দর করে একটা আর্কাইভ করে কিছু একটা করা। আধুনিক এবং রিসেন্ট কিছু লিরিসিস্ট আছে, যেরকম বারিশ বলে আমার একটা বন্ধু আছে, কি সুন্দর লেখে, ভালোবাসার মরশুম যার লেখা আর কি, বারিশ। আচ্ছা। ওর লিরিক্স খুব ভালো। কৌস্তব বলে একটা ছেলে আছে, ওর লিরিক্স খুব ভালো। আধুনিক গান, আমি অনেক আধুনিক গান গেয়েওছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতেও পারেন। ভালো কথা, ভালো সুর সবসময় টানবে। কিন্তু ওই যে বলে না, একটা বাচ্চাদের মতনই কথা বলছি, আমার মাও ভালো, তোমার মাও ভালো, আমার মা একটু বেশি ভালো, এরকম একটা ব্যাপার। লোকসঙ্গীত তো আর হয়, কি, হ্যাঁ, তাই। একদম ঠিক। বীরভূম পোর্টালকে একটা শুভেচ্ছা দিন আপনি। বীরভূম পোর্টালের সকল দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অপরন্ত ভালোবাসা। অনেকদিন ধরে এই পোর্টালটা আমিও কিন্তু ফলো করি, এমন নয় যে হাতে মাইক নিয়ে বলতে হয় বলে বলছি, এরকম নয়। ক্যামেরার পেছনে যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের দাম রাখবেন, পাশে থাকবেন। জয় গুরু সকলকে।